বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা কিশোর উপন্যাস একই কাণ্ড। আজ শুনবেন বইটির দ্বিতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্ব। টুকুন চোখ বন্ধ করে এক ফু দিল এবং মনে মনে বলল, আমি যেন ঝোঙের বাচ্চাকে দেখতে পাই। চোখ মেলে দেখল সব মোমবাতি নিভে গেছে। তার চেয়েও বড় কথা, সে ঝোঙের বাচ্চাকে দেখতে পাচ্ছে। শরীরটা মনে হচ্ছে নরম কাচের তৈরি, চোখ দুটি হালকা গোলাপি, চারটা লম্বা কান বাতাসে তীর তীর করে কাঁপছে। টুকুন উত্তেজনায় চেঁচিয়ে উঠে বলল, ঝোঙের বাচ্চা, ঝোঙের বাচ্চা, ওই দেখো ঝোঙের বাচ্চা, আমি দেখতে পাচ্ছি। রশিদ সাহেব গম্ভীর গলায় বললেন, কি বলছো টুকুন? টুকুন বলল, একটা ঝোঙের বাচ্চা বসে আছে বাবা, কান নাড়ছে, দেখো দেখো কি সুন্দর করে কান নাড়ছে। কিসের বাচ্চা বললে? ঝোঙের বাচ্চা। ঝোঙের বাচ্চা ব্যাপারটা কি? একটা অদৃশ্য প্রাণী। এই প্রাণীটা কেউ চোখে দেখতে পারে না। এর চারটা লম্বা লম্বা কান আছে। ওই চেয়ারটায় বসে আছে বাবা। তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। রশিদ সাহেব অনেকক্ষণ মন খারাপ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর মোনাকে বললেন, এতদিন কাক ছিল, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে ঝোঙের বাচ্চা। কি করি বলো তো? মুনা টুকুনের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, কোথায় তোর ঝোঙের বাচ্চা? ওই তো বসে আছে। যা, ধরে নিয়ে আয়। টুকুন ঝোঙের বাচ্চা ধরতে গেল। বাচ্চা পালিয়ে গেল না, বরং হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে হাঁটতে উঠে এলো। টুকুন ঝোঙের বাচ্চা কোলে নিয়ে এগিয়ে আসছে। তার বাবা মা দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, কারণ তারা কিছুই দেখছেন না। টুকুনের বাবা মা টুকুনকে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে এসেছেন। ভদ্রলোকের নাম এস আলম, শিশু হাসপাতালের খুব বড় ডাক্তার। গম্ভীর চেহারা হলেও তাকে দেখে মনে হয় তিনি মজার মজার গল্প জানেন। টুকুনের বাবা বললেন, আমার এই ছেলেটাকে ভালো করে একটু দেখুন তো ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব বললেন, কি হয়েছে ওর? ওর মাথায় কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখুন। মাথায় সমস্যার কথা কেন বলছেন? কি খোকা, তোমার মাথা ব্যথা করে? টুকুন বলল, না। তাহলে সমস্যা কি তোমার? পড়া মনে থাকে না? পড়া মনে থাকে। মুনা বললেন, ওর বাইরে থেকে কোনো সমস্যা নেই ডাক্তার সাহেব। পড়াশোনায় ভালো, বুদ্ধিমান, প্রচুর খেলাধুলা করে। হঠাৎ একদিন বলা শুরু করলো একটা কাক নাকি তার সঙ্গে কথা বলে। মুনাকে কথা শেষ করতে না দিয়েই ডাক্তার সাহেব হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, এই সামান্য কারণে আপনি তাকে আমার কাছে নিয়ে এসেছেন? আমি যখন ছোট ছিলাম, আমার পরিষ্কার মনে আছে, আমি একটা টেডি বিয়ারের সঙ্গে কথা বলতাম। এটা কোনো ব্যাপারই না। রশিদ সাহেব বললেন, আমি জানি এটা কোনো ব্যাপার না। আমি বা আমার স্ত্রী, আমরা কেউ তেমন গুরুত্ব দেইনি, কিন্তু ইদানিং নতুন সমস্যা হয়েছে। সে বলছে তার সঙ্গে একটা ঝোঙের বাচ্চা থাকে। কিসের বাচ্চা? ঝোঙের বাচ্চা, একটা অদৃশ্য প্রাণী যাকে কেউ দেখতে পায় না, শুধু সে দেখতে পায়। ডাক্তার সাহেব বললেন, বলুক না, এটাকে গুরুত্ব দেওয়ার কি আছে? বাচ্চাদের অনেক ধরনের ফ্যান্টাসি থাকে, একটু বুদ্ধি হলেই সব কেটে যাবে। আপনাদের চিন্তিত বোধ করার কোনো কারণই নেই। রশিদ সাহেব বললেন, চিন্তিত বোধ করার কারণ একেবারেই যে নেই তা না। ও এখন সারাক্ষণই আছে তার ঝোঙের বাচ্চা নিয়ে। তাকে গোসল করাচ্ছে, গা মুছে দিচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা হালকাভাবে নেওয়ার উপায় আর নেই। এই যে আপনার কাছে এসেছি,
আমার ছেলে তার ঝোঙের বাচ্চা নিয়ে এসেছে। ডাক্তার সাহেব হাসি মুখে বললেন, তাই নাকি খোকা? টুকুন বলল, হ্যাঁ। কোথায় সে? ওই তো আপনার টেবিলে বসে আছে। ডাক্তার সাহেব টেবিলের দিকে তাকিয়ে রইলেন। শূন্য টেবিলে মনে হলো তিনি খানিকটা হতাশ হয়েছেন। হয়তো আশা করেছিলেন কিছু দেখবেন। ডাক্তার সাহেব টুকুনের দিকে তাকিয়ে বললেন, তোমার ঝোঙের বাচ্চা কি খায়? কাগজ খায়। সব ধরনের কাগজ খায়? জি না, খবরের কাগজ খায় না। টাকা খায়? টাকাও তো কাগজে ছাপা। খেতে পারে, আমি কখনো ওকে টাকা খেতে দেইনি। আচ্ছা, এই চকচকে নোটটা রাখলাম, দেখি ও খায় কি না। ডাক্তার সাহেব একটা 500 টাকার নোট টেবিলে রাখলেন। টুকুন বলল, আপনার সামনে তো খাবে না, কেউ সামনে থাকলে খায় না। ডাক্তার সাহেব বললেন, তুমি আদর করে বলো, তুমি আদর করে বললে হয়তো খাবে। টুকুন বলল, খাও তো টুনটুন, খাও তো। 500 টাকার নোট পড়ে রইল। টুকুন বলল, ও খাবে না, আমরা তাকিয়ে আছি তো, এই জন্যে খাবে না। ডাক্তার সাহেব বললেন, ও তাহলে টাকা খাবে না? টুকুন বলল, আমরা সবাই তাকিয়ে আছি তো তাই খাবে না, তাকিয়ে না থাকলে হয়তো খেয়ে ফেলতো, ও খুব লাজুক। ওর স্বভাব চরিত্র কি বলো দেখি? শান্ত স্বভাব, খুব ভদ্র। দাঁত আছে? আছে, আমার যেমন সাদা দাঁত ওরগুলি তেমন নয়, ওরগুলি হালকা নীল। দাঁত মেজে দিতে হয়? আমি মাঝে মাঝে আমার টুথব্রাশ দিয়ে দাঁত মেজে দিই। মুনা বলল, ডাক্তার সাহেব, এখন আপনি বলুন, আমরা যখন দেখি একটা ছেলে অদৃশ্য এক প্রাণীর দাঁত মেজে দিচ্ছে তখন কেমন লাগে? ডাক্তার সাহেব মুনার কথার জবাব না দিয়ে বিস্মিত হয়ে বললেন, আমার 500 টাকার নোটটা কোথায় গেল? তাই তো, টেবিলে ফেলে রাখা 500 টাকার নোটটা নেই। টুকুন বলল, আমার মনে হয় ছোঙের বাচ্চা নোটটা খেয়ে ফেলেছে। আমরা যখন অন্যদিকে তাকিয়ে কথা বলছিলাম তখন সে এক ফাঁকে কপ করে খেয়ে ফেলেছে। ডাক্তার সাহেব বললেন, শোনো খোকা, কেউ কিছু খায়নি, বাতাসে নোটটা টেবিল থেকে নিচে পড়ে গেছে, এক্ষুনি তা খুঁজে বার করা হবে। ডাক্তার সাহেব ব্যস্ত হয়ে টেবিলের নিচে খুঁজতে লাগলেন। ময়লা ফেলার ঝুড়ির সব কাগজ মেঝেতে ঢেলে ফেলা হলো। টুকুনের বাবা মাও খুঁজতে লাগলেন। টুকুনও খুঁজছে, নোট নেই। ডাক্তার সাহেব গম্ভীর মুখে বললেন, বাতাসে হয়তো জানালা দিয়ে বাইরে চলে গেছে, এই হয়েছে, এছাড়া আর কিছু না। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে বাইরে খুঁজতে পাঠালেন। কিছু পাওয়া গেল না। ডাক্তার সাহেব বললেন, বুঝতে পেরেছি কি হয়েছে, নোটটা জানালা দিয়ে বাইরে চলে গেছে, কেউ একজন খুঁজে পেয়ে নিয়ে গেছে, এটাই একমাত্র ব্যাখ্যা। রশিদ সাহেব বিব্রত গলায় বললেন, কিছু যদি মনে না করেন আমি আপনাকে টাকাটা দিয়ে দিই। আরে না, আপনি কেন টাকা দেবেন? ভালো কথা, এই অদৃশ্য জন্তুর অস্তিত্বে আপনার কি বিশ্বাস করেন? জি না। এমন কিছু কি ঘটেছে যাতে এই জন্তুটিকে বিশ্বাস করতে হয়? না, এমন কিছু ঘটেনি। তাহলে তো কোনো সমস্যা নেই। এই ছেলে কি ভাবছে না ভাবছে এটা বড় কথা নয়। আমার মনে হয় আপনার ছেলে H.G. ওয়েলসের ইনভিজিবল ম্যান বইটা পড়েছে। পড়ার পর তার মাথায় অদৃশ্য জন্তুর ধারণা ঢুকে গেছে। আপনারা প্রশ্রয় দেবেন না, তাহলেই হলো। আমরা প্রশ্রয় দিচ্ছি না। দিচ্ছেন না তাও কিন্তু না, প্রশ্রয় দিচ্ছেন। এই যে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এসেছেন, এও এক ধরনের প্রশ্রয়। ডাক্তার সাহেব টুকুনের দিকে তাকিয়ে বললেন, খোকা, তুমি কি অদৃশ্য মানব বইটা পড়েছ? টুকুন গম্ভীর গলায় বলল,
মানুষ অদৃশ্য হতে পারে না, অদৃশ্য হয় ঝোঙের বাচ্চা। ডাক্তার সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে। রশিদ সাহেব উঠে দাঁড়ালেন, টুকুনকে বললেন, উনাকে সালাম আলাইকুম দাও। টুকুন বলল, সালাম আলাইকুম। ডাক্তার সাহেব বললেন, খোকা, তুমি কি তোমার ঝোঙের বাচ্চা নিয়ে যাচ্ছ? জি, নিয়ে যাচ্ছি। গুড। তারা চলে যাবার পর ডাক্তার সাহেবের ভুরু কুঞ্চিত হলো, কারণ টেবিলে রাখা তার ডায়েরির অর্ধেকের মতো পাতা নেই। মনে হচ্ছে এইমাত্র ছিঁড়ে নেওয়া হয়েছে, অথচ এই ডায়েরিটা তার খুবই দরকারি। জরুরি ঠিকানা, টেলিফোন নাম্বার লেখা। ডাক্তার সাহেব গম্ভীর মুখে বসে রইলেন। অপলার পরীক্ষা শেষ হয়েছে। খুব ভালো পরীক্ষা হওয়ায় তার মন ভালো। সে পরীক্ষার পরদিনই একটা ক্যামেরা নিয়ে টুকুনদের বাসায় উপস্থিত। এখন সে টুকুনের বিখ্যাত ঝোঙের ছানা নিয়ে গবেষণা করবে। ক্যামেরা এনেছে, ঝোঙের বাচ্চার ছবি তুলে ছবি প্রিন্ট করবে, যদি ছবিতে কিছু আসে। বেশ কিছু ছবি তোলা হলো। সিঙ্গেল ছবি, টুকুনের কোলে বসিয়ে ছবি, ফ্ল্যাশ লাইট দিয়ে, ফ্ল্যাশ লাইট ছাড়া। টুকুন বলল, ছবি থেকেই ওকে দেখা যাবে ছোটু ফুপু? অপলা বলল, না, দেখা যাবে না। যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিস ক্যামেরাতেও ধরা পড়ে না। তাহলে ছবি তুলছো কেন? এমনি তুলছি। অপলা শুধু যে ছবি তুলল তাই না, আরও কিছু কাণ্ড করল। ওজন মাপার যন্ত্রে জন্তুটার ওজন নেওয়ার চেষ্টা করল। না, এর কোনো ওজন নেই। অপলা বলল, এখন তোর ঝোঙের বাচ্চাকে আমরা চৌবাচ্চার পানিতে চুবিয়ে ধরে রাখব। তাতে কি হবে? দেখব বেঁচে থাকার জন্য এর অক্সিজেনের দরকার আছে কিনা। ধর, এটাকে নিয়ে আয়, আমরা চৌবাচ্চার পানিতে চুবাবো। না, এর কষ্ট হবে। কষ্ট হলে শটফট করবে, তখন ছেড়ে দিব, তোর হাতেই তো থাকবে। ঝোঙের বাচ্চাকে চৌবাচ্চার পানিতে চুবানো হলো, কিছু হলো না। অপলা বলল, আচ্ছা, তোর এই জন্তুটার উপর যদি আমি বসে পড়ি তাহলে কি হয়? কিছুই হবে না, চ্যাপ্টা হয়ে যায়। তুমি উঠে দাঁড়ালে আবার ঠিক হয়ে যায়। চল, এটাকে কোনো ক্লিনিকে নিয়ে যাই, এক্স রে করাবো। এক্স রে করে দেখব কি ব্যাপার। তাও করা হলো। অপলা নানান পরীক্ষার পর একটি রিপোর্ট লিখল। সেই রিপোর্ট টাইপ করে টুকুনের হাতে দিয়ে বলল, নে গাধা, বাংলায় লিখে এনেছি, যাকে বলে নিখুঁত বৈজ্ঞানিক প্রতিবেদন। বসে বসে পড়, তারপর মাথা থেকে ঝোঙের বাচ্চা দূর কর। তুই সবাইকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছিস, আর না। অপলা যা লিখে এনেছে তা হলো, ঝোঙের বাচ্চা, একটি বৈজ্ঞানিক প্রতিবেদন। নাম, ঝোঙের বাচ্চা। প্রজাতি, অজানা। টুকুনের ধারণা এটি 4 কানের অদৃশ্য জন্তু। ওজন 0, দৈর্ঘ্য ও উচ্চতা 0, বর্ণ ও গন্ধ নাই। খাদ্য গ্রহণ করে না। টুকুনের ধারণা কাগজ খায়, যদিও তা প্রমাণ করা যায়নি। ফটোগ্রাফি এবং এক্স রে পরীক্ষা, কিচ্ছু পাওয়া যায়নি। অক্সিজেন গ্রহণ, তথাকথিত যন্ত্রটি অক্সিজেন গ্রহণ করে না। পানির নিচে এবং কার্বন ডাই অক্সাইড পূর্ণ বাক্সে জন্তুটিকে দীর্ঘ সময় রেখে দেখা গেছে সে ভালোই আছে। ঘাত সহনশীলতা, প্রচণ্ড চাপেও জন্তুটার কিছু হয় না। জন্তুটি স্থিতিস্থাপক, টানলে রবারের মতো বাড়ে। টুকুনের বক্তব্য, কারণ আমরা কেউ জন্তুটিকে দেখতে পাচ্ছি না। রাসায়নিক সক্রিয়তা, বস্তুটি রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয়। পানি, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার তার কিছুই করে না। বস্তুভেদ্যতা, জন্তুটি যে কোনো বস্তুর ভেতর দিয়ে যেতে পারে। একে টিনের ট্রাঙ্কের ভেতরে বন্ধ করে রাখলেও এই ট্রাঙ্কের ভিতর দিয়ে বের হয়ে যেতে পারে। সিমেন্টের দেয়ালের ভেতর দিয়ে পারাপার করতে পারে। টুকুনের ধারণা। গবেষকের পরীক্ষার ফলাফল,
পরীক্ষালব্ধ ফলাফল বিবেচনা করে গবেষক এই সিদ্ধান্তে এসেছেন যে অদৃশ্য জন্তু জনৈক কিশোরের কষ্ট কল্পনা। এই কল্পনাকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যায় না। কিশোরকে বলা হচ্ছে সে যেন তার এই অদৃশ্য জন্তু তথাকথিত জংয়ের বাচ্চাকে অনতিবিলম্বে দূরে কোথাও ফেলে দিয়ে আসে। তার নিজের এবং পরিবারের শান্তির জন্য এটি অত্যন্ত প্রয়োজন। টুকুন মুখ কালো করে প্রতিবেদন পড়ল। অপলা হাই তুলে বলল, পড়েছিস? তোকে 3 দিন সময় দেয়া হলো। 3 দিনের ভেতর এই যন্ত্রণার মুক্তি চাই। বৈজ্ঞানিক পরীক্ষায় যা পাওয়া গেল তোকে বললাম। আচ্ছা। মুখ হাড়ির মতো করে রেখেছিস কেন? মুখ হাড়ির মতো করে রাখার কিছু নেই। অপলা শীষ দিতে দিতে চলে গেল। মন খারাপ করে নিজের ঘরে টুকুন চুপচাপ বসে রইল। জংয়ের বাচ্চাকে নিয়ে আজ আর খেলতেও ইচ্ছে করছে না, শুধুই কাঁদতে ইচ্ছে করছে। মৃদুলা যদি একটু বড় হতো তাহলে তার সঙ্গে গল্প করে সময় কাটত। সে তো এখনো ছোট। সে এখন শুধু দাঁড়াতে শিখেছে, অল্প অল্প হাঁটাও শিখেছে, কথা বলা ঠিকমতো শেখেনি। কাগজ ছেঁড়া ছাড়া অন্য কিছু এখনও ভালো মতো পারে না। সে কাগজই ছেড়ে। জংয়ের বাচ্চা তার কোলে বসে থাকে, কোলে বসে বসেই কাগজ খায়। টুকুনের ধারণা মৃদুলা জংয়ের বাচ্চাকে দেখতে পায়। সে কথা বলতে পারে না বলে ঘটনাটা অন্যদের বলতে পারে না। আজ ছুটির দিন। ছুটির দিন দুপুরে টুকুন কখনো ঘুমায় না। আজ তার এতই মন খারাপ যে চাদর গায়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল দ্বার কাকের ডাকে। ও টুকুন, টুকুন, অসময়ে ঘুমাচ্ছ, ব্যাপারটা কি? দুপুরে কেউ কি ঘুমায়? টুকুন উঠে বসল। কাক একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করল। ব্যাপার কি? মন খারাপ কেন? কাঁদছিলে নাকি? হয়েছে কি? টুকুন বলল, ছোট ফুফু রিসার্চ করে বের করেছেন জংয়ের বাচ্চা বলে কিছু নেই। রিসার্চ করে বের করে ফেলেছে? কি বলল সে? বলল এমন কিছু থাকতে পারে না যে শুধু কাগজ খায়, আর কিছু খায় না। এই কথা বলল? শোনো টুকুন, জংয়ের বাচ্চা আছে। প্রতিটি সরকারি অফিসে একটা দুটো করে জংয়ের বাচ্চা আছে। এরা কি করে জানো? এরা দরকারি ফাইল খেয়ে ফেলে। প্রায় শোনো না, ফাইল পাওয়া যায় না। পাওয়া যায় না কেন? জংয়ের বাচ্চারা খেয়ে ফেলে। এরা বেঁচেই আছে সরকারি ফাইল খেয়ে। সত্যি? হ্যাঁ, সত্যি। দলিলপত্রের রেকর্ড যেখানে থাকে সেখানেও জংয়ের বাচ্চারা থাকে। তারা মহানন্দে রেকর্ডপত্র খেয়ে ফেলে। কেউ কিছু বলে না? না, বরং খুশি হয়। ছোট ফুপুর রিসার্চ তাহলে ঠিক না? একটা কাগজে উনি প্রতিবেদন লিখেছেন, আপনি একটু পড়ে দেখবেন? প্রতিবেদন ফেদন পড়তে ভালো লাগে না, চোখেও ডিস্টার্ব করছে। তুমি পড়ো, আমি শুনি। টুকুন পড়ে শোনালো। দ্বারকাক গম্ভীর ভঙ্গিতে শুনল। পড়া শেষ হলে বলল, বোগাস, রিসার্চ কিছুই হয়নি। তোমার ছোট ফুপুর মাথা মোটা। ওনার মাথা মোটেই মোটা না। কত বছর ফিজিক্সে অনার্স পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। এইটাই তো মাথা মোটার লক্ষণ। মাথা মোটারা পড়ার বই ছাড়া কিছু বুঝে না, শুধু বই পড়ে আর ফার্স্ট সেকেন্ড হয়। ওই যে তোমাদের রবীন্দ্রনাথের কথায় ধরো, কাক নিয়ে তিনি যে এত সুন্দর একটা কবিতা লিখলেন। বৈশাখ মাসে কাক গাছে বসে থাকে। তিনি কি কখনো ফার্স্ট সেকেন্ড হয়েছেন? হননি। তুমি তোমার ছোট ফুপুকে বলবে, ফুপু, আপনার মাথা মোটা। এটা বলা যাবে না, শুনলে উনি খুব রাগ করবেন। রাগ করলেও বলা উচিত, সত্য গোপন করতে নেই। কি অদ্ভুত মাথা মোটা মেয়ে, চোখে দেখা যাচ্ছে না, কাজেই বলে দিল জিনিস নেই। অনেক কিছুই আছে কিন্তু চোখে দেখা যায় না। যেমন ধরো তোমার ইলেকট্রন প্রোটন, এদের ওজন আছে, কিন্তু ওজন খুবই কম। সাধারণ পাল্লা পাথরে মাপা যায় না। সে ঝোঙের বাচ্চার ওজন মাপার জন্যে সাধারণ একটা দাড়িপাল্লা নিয়ে এসেছে। কি রকম মাথা মোটা মেয়ে! উফ! যাও তো টুকুন,
টেলিফোন করে আমার কথাগুলি বলে আসো। টুকুন টেলিফোন করতে উঠে গেল। হ্যালো ছোট ফুপু। কে টুকুন? কাকটা এসেছিল। ও আচ্ছা, আমি ভেবেছিলাম ঝোঙের বাচ্চা পাওয়ার পর কাক বাবাজি দূর হয়েছেন। উনি তাহলে দূর হননি? না। ভালো কথা। উনি কি বললেন? উনি বললেন তোমার মাথা মোটা। আমার মাথা মোটা? হ্যাঁ। আর উনার মাথা খুব সরু। ছোট ফুপু, উনার নিজের মাথার কথা তো কিছু বলেননি, তোমারটার কথা বলেছেন। কেন আমার মাথা মোটা সেটা বলেনি? বলেছেন। উনি বলেছেন চোখে না দেখা গেলেই যে একটা জিনিস থাকবে না তা না। ইলেকট্রন দেখা যায় না, কিন্তু ইলেকট্রন আছে। অবশ্যই আছে, কিন্তু গাধা ইলেকট্রন দেখা না গেলেও ইলেকট্রনের কাজকর্ম দেখা যায়। তারে হাত দিলে শক খেতে হয়, শক খায় ইলেকট্রনের জন্য। তোর ঝোঙের বাচ্চা কিচ্ছু করে না, কাউকে শক দেয় না। এমন যদি হতো ঘরে সব কাগজপত্র খেয়ে ফেলতো তাহলেও বুঝতাম। তুমি এত রেগে রেগে কথা বলছো কেন ছোট ফুপু? রেগে রেগে কথা বলছি কারণ আমি রেগে গেছি। তুই তোর ওই কাকটাকে বলিস ছোট ফুপু বলেছেন আপনি একটা গাধা, বলতে পারবি না? না। না কেন? কারণ উনি গাধা না। পাখি কখনো গাধা হয় না ছোট ফুপু। তোমার মাথা আসলেই মোটা। টুকুন শুনল ছোট ফুপু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। টুকুন ভয়ে ভয়ে বলল, কি হয়েছে ছোট ফুপু? কিছু হয়নি। তুমি কাঁদছ? হ্যাঁ, আমি কাঁদছি। 24 বছর বয়স হয়েছে আমার, কেউ আমাকে মাথা মোটা বলেনি। তুই বলেছিস, আমি কাঁদবো না? আমি বলিনি ছোট ফুপু, কাক বলেছে। কাক টাক সব বাজে কথা, এগুলি তোর মনের কথা। ছোট ফুপু টেলিফোনেই বাচ্চা মেয়েদের মতো কাঁদতে লাগলেন। টুকুনের খুব মন খারাপ হলো। এরকম কাণ্ড হবে সে কখনো ভাবেনি। তার নিজেরও কান্না পেতে লাগলো। ছোট ফুপুকে সে যে কি ভালোবাসে তা শুধু সেই জানে, আর কেউ জানে না। ঝোঙের বাচ্চাটা বোধহয় টুকুনের অবস্থা বুঝতে পারে। আজ যে টুকুন মন খারাপ করেছে, মনে হচ্ছে সে বুঝতে পারছে, কারণ সে ঘুরছে টুকুনের পায়ে পায়ে। টুকুন বিছানায় এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সেও বিছানায় এসে টুকুনের পাশে বসে রইল, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। টুকুন বলল, আজ আমার মন খুব খারাপ। ঝোঙের বাচ্চা কান খাড়া করল, যেন সে বুঝতে পারছে। অনেকগুলো কারণে মন খারাপ। প্রথম কারণ, আমার জন্য ছোট ফুপু আজ কেঁদেছেন। আর দ্বিতীয় কারণ, আমার কথা কেউ বিশ্বাস করছে না। বাবার ধারণা আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, আমি কি পাগল হয়েছি? ঝোঙের বাচ্চা উত্তর দিল না, কান নাড়ল। কান নেড়ে বুঝিয়ে দিল, না। কি করি বলো তো? ঝোঙের বাচ্চা কিচ্ছু বলল না। টুকুস কেঁদে ফেলল। এমনিতে সে কাঁদে না, বড় হয়েছে তো, বড় হলে কাঁদতে নেই। ঝোঙের বাচ্চা টুকুনকে কাঁদতে দেখে বিছানা থেকে নেমে গেল। রবারের বলের মতো ঝাঁপ দিয়ে পড়ল মেঝেতে। পড়তেই বলের মতো কয়েকবার উঠানামা করে গড়াতে গড়াতে দরজা দিয়ে বের হয়ে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে টুকুন দেখল বালিশের কাছে তার রঙের বাক্স পড়ে আছে। আশ্চর্য কাণ্ড তো! রঙের বাক্সটা বাবা ডয়ারে তালাবদ্ধ করে রেখেছিলেন। ঝোং নিশ্চয় নিয়ে এসেছে। সে কি তালা না খুলেই নিয়ে এসেছে? টুকুনের মন একটু একটু ভালো হতে শুরু করেছে। রং দিয়ে দেয়ালে সুন্দর একটা ছবি আঁকলে মনটা হয়তো পুরোপুরি ভালো হয়ে যাবে। ঝোঙের বাচ্চার একটা বড় ছবি। কেউ যদি দেখতে চায় তাহলে ছবি দেখালেই হবে। সন্ধ্যার মধ্যে টুকুন সারা দেওয়াল জুড়ে প্রকাণ্ড একটা ছবি আঁকল। কি যে সুন্দর দেখাচ্ছে ঝোঙের বাচ্চাকে! গোলাপি চোখ, নীল দাঁত, লম্বা লম্বা কান। সন্ধ্যার পর রশিদ সাহেব ছেলের ঘরে ঢুকে অবাক হয়ে দেয়ালে আঁকা ছবি দেখলেন। শান্ত গলায় বললেন,
ছবি তুমি এঁকেছো টুকুন? জি বাবা, সুন্দর হয়েছে না? হ্যাঁ, সুন্দর ছবি হয়েছে। এটাই কি তোমার সেই বিখ্যাত ঝোঙের বাচ্চা? জি। তুমি কি ড্রয়ারের তালা খুলে তোমার রং তুলির বাক্স বের করেছো? না বাবা, জোঙের বাচ্চা এনে দিয়েছে। রশিদ সাহেব গম্ভীর গলায় বললেন, ঝোঙের বাচ্চা এনে দেয়নি, তুমি নিজে এনেছো। টেবিলের উপর চাবি ছিল, চাবি দিয়ে ড্রয়ার খুলে এনেছো। তুমি একসঙ্গে অনেকগুলি অপরাধ করেছো। প্রথম অপরাধ আমার ড্রয়ার খুলেছ, দ্বিতীয় অপরাধ দেয়ালে ছবি এঁকেছ, তৃতীয় অপরাধ মিথ্যে কথা বলেছ, চতুর্থ অপরাধ তোমার ছোট ফুপ্পুকে মাথা মোটা বলেছ। আমি বলিনি বাবা, কাক বলেছে। কাক কিছুই বলেনি টুকুন, কাক কিছু বলতে পারে না। তুমি বানিয়ে বানিয়ে বলেছ, দোষটা দিচ্ছ কাককে। আমি বাচ্চাদের শাস্তি দিতে চাই না, কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে শাস্তি দেওয়া দরকার। কি শাস্তি দেওয়া যায় বলো তো? আমি জানি না বাবা। কি তুমি সবচেয়ে ভয় পাও? বাথরুমে আটকা পড়ে গেলে আমি খুব ভয় পাই। বেশ, তাহলে তাই করা হবে। তোমাকে বাথরুমে আটকে রাখা হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি সব অপরাধ স্বীকার করো, ততক্ষণ বাথরুমে বন্দি থাকবে। টুকুনের কান্না এসে যাচ্ছে। অনেক কষ্টে কান্না আটকে বলল, কখন আটকাবে বাবা? এই তো এখন, এসো আমার সঙ্গে। বাতি কি নিভিয়ে দেবে, না বাতি জ্বালানো থাকবে? বাতি নেভানো থাকবে। টুকুন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ছোটদের এরকম শাস্তি দেওয়া কি উচিত? না, উচিত না, কিন্তু ছোটদেরও এ জাতীয় অপরাধ করা উচিত নয়, সে কারণে শাস্তি। অপরাধ করলে শাস্তি হয়, অপরাধীর কোনো ছোট বড় নেই, বুঝতে পারছো? পারছি। তিনি ছেলেকে বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। প্রথমে ভেবেছিলেন বাতি নেভাবেন না, বাথরুম অন্ধকার হলে শাস্তি বেশি হয়ে যাবে। শেষে তিনি ঠিক করলেন নেভাবেন। কিছুটা ভয় টুকুনের পাওয়া দরকার। রশিদ সাহেব চিন্তিত মুখে তার লেখার টেবিলে গেলেন। ছেলেটাকে নিয়ে খুব সমস্যায় পড়া গেছে। কী করা যায় কিছুই বুঝতে পারছেন না। মানসিক অশান্তির কারণে তার নিজের লেখাও এগুচ্ছে না। এ কী কাণ্ড! উপন্যাসটা প্রায় শেষ করে নিয়ে এসেছেন, দ্রুত লিখছিলেন, গল্পটা সুন্দর দাঁড়া হয়েছিল, এখন আর এগুচ্ছে না। লেখার টেবিলে বসে রশিদ সাহেব চমকে উঠলেন। লেখা কাগজগুলি নেই। তিনি টেবিল খুঁজলেন, মেঝেতে খুঁজলেন, না, কোথাও কিছু নেই। মাঝে মাঝে মৃদুলার হাত থেকে বাঁচানোর জন্য লেখার কাগজ বইয়ের আলমিরায় ঢুকিয়ে রাখেন, বোধহয় তাই করেছেন। তিনি বইয়ের আলমিরা খুললেন, না, লেখার কাগজ নেই। শুধু যে তাই তা না, আলমিরায় বইও নেই। বিরাট আলমিরা, ঠাসা ছিল বইয়ে। কালো বইগুলি ছিল, রাতে শোবার সময় বই নিয়ে পড়েছেন। এখন নেই, একটি বইও নেই। কোথায় যাবে এতগুলি বই? ব্যাপারটা কি? রশিদ সাহেব রান্নাঘরে ঢুকে ক্লান্ত গলায় ডাকলেন, মুনা, মুনা। মুনা এলো। রশিদ সাহেব বললেন, আমাকে এক কাপ চা দাও, আর বাড়িটা একটু ঘুরে ফিরে দেখো তো, তুমি কোথাও কোনো পরিবর্তন দেখছো কি না। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। মুনা হতভম্ব গলায় বলল, দেয়ালের ছবিগুলি কোথায়? ছবি? দেখা গেল ঘরের দেয়ালে কোনো ছবি নেই। ফ্রেম আছে, কিন্তু ছবি নেই। মিনিট 5 সময়ের মধ্যে তারা আবিষ্কার করলেন ঘরে কোনো কাগজ নেই, এক টুকরো কাগজও নেই। মুনা ছুটে গিয়ে স্টিলের আলমিরা খুলল। আলমিরার ভিতরে সার্টিফিকেট রাখা আছে, জমির দলিল আছে, কিছুই নেই। সংসার খরচের টাকা আলাদা করেছিল টিনের কৌটায়, তাও নেই। পুরো বাড়ি কাগজ শূন্য। রশিদ সাহেব বললেন, ব্যাপার কি, কিছু বুঝতে পারছো? মুনা ভীত গলায় বলল,
পারছি। তোমার অনুমানটা কি বলো তো? মুনা ইতস্তত করে বলল, ছোঙের বাচ্চা খেয়ে ফেলেছে। অপলাকে টেলিফোন করে আসতে বলো, এক্ষুনি আসতে বলো। ও এসে কি করবে? সবাই মিলে আলোচনা করে ঠিক করতে হবে কি করা যায় বা না করা যায়। মুনা বললেন, টুকুন কোথায়? ওকে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? কি শাস্তি তা পরে বলবো, এখন তুমি অপলাকে আসতে বলো, এক্ষুনি আসতে বলো। আমার হাত পা কাঁপছে। কি সমস্যা বলো তো? টুকুন একা একা বাথরুমে দাঁড়িয়ে আছে। সে ক্রমাগত কাঁদছে, শার্টের হাতায় চোখ মুছছে। ইচ্ছে করছে চিৎকার করে বলে, বাবা, এতদিন আমি যা বলেছি বানিয়ে বানিয়ে বলেছি, আর বলবো না। জোঙের বাচ্চা বলে কিছু নেই, সব মিথ্যা, সব মিথ্যা। আবার প্রচণ্ড অভিমানও হচ্ছে, কারণ সে জানে যা ঘটেছে সবই সত্যি। মিথ্যা কথা বলতে ইচ্ছে করছে না। মিষ্টি করে কে যেন ডাকল, টুকুন। টুকুন ভয়ঙ্কর চমকে উঠল। তাকিয়ে দেখে ঝোঙের বাচ্চা বেসিনের উপর বসে আছে। অন্ধকারেও তাকে পরিষ্কার দেখা যাচ্ছে। সেই কি কথা বলছে, খুব হালকা গলা, ফিসফিস করে কথা বলছে, এত অস্পষ্ট যে প্রায় বোঝাই যায় না। তুমি কথা বলতে পারো? তাহলে এতদিন কথা বলনি কেন? কথা বলতে আমার ভালো লাগে না, খুব কষ্ট হয়। তাহলে এখন বলছো কেন? আমার জন্য তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ, এই জন্যেই কথা বলছি। শোনো টুকুন, আমি ঠিক করেছি আমি চলে যাব। কি বললে? আমি চলে যাব। কেন? আমি থাকলেই তোমাদের নানান সমস্যা হবে। কি দরকার? তোমাকে যখন বাথরুমের দরজা বন্ধ করলো, তখন এত রাগ লাগলো যে তোমাদের বাসার সব কাগজ খেয়ে ফেলেছি। সে কি? কাজটা ঠিক হয়নি, ভুল হয়েছে। জোঙের বাচ্চারা কখনো ভুল করে না। আমি রাগের কারণে ভুল করে ফেলেছি, তবে ভুল করলে ভুল শুধরানো যায়। আমি যেসব কাগজ খেয়ে ফেলেছি সব আবার ফেরত দিয়ে দিচ্ছি। যাই টুকুন। আর কিছুক্ষণ থাকো, অল্প কিছুক্ষণ। না টুকুন, আমি যাই। ঝোঙের বাচ্চা চলে গেল। কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। ঝোঙের বাচ্চায় কাঁদছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। বাথরুমের দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। টুকুন ভয় পেয়ে বলল, কে? আমি আমি দ্বারকাক। তোমাকে এরা বাথরুমে আটকে রেখেছে শুনে খুবই মন খারাপ হলো। তোমাকে সাহস দেবার জন্য এসেছি। আপনাকে ধন্যবাদ। আমি বাথরুমে আটকা পড়েছি আপনাকে কে বলল? ঝোঙের বাচ্চা বলল। ও দেখি কাঁদতে কাঁদতে যাচ্ছে। শোনো টুকুন, আমি ঠিক করেছি আমিও আর তোমার কাছে আসব না। আমার জন্যেও তোমার সমস্যা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। আমার মনে হয় তোমার বাবাকে তুমি বলো যে এতদিন যা বলেছ সব বানিয়ে বানিয়ে বলেছ, আর বলবে না। তাহলে তোমার সমস্যা মিটে যাবে। আচ্ছা, বলবো। মিথ্যে কথা বলা হবে, উপায় কি? মানুষ মিথ্যাটাই সহজে বিশ্বাস করে। মানুষ বড়ই অদ্ভুত জীব। বাথরুমে বাতি জ্বলে উঠল। রশিদ সাহেবের ভয়ের তো গলা শোনা গেল। টুকুন, টুকুন। জি? বেশি ভয় পেয়েছিস? না বাবা। তিনি বাথরুমের দরজা খুলে টুকুনকে কোলে তুলে নিলেন। বাবার পাশে মা দাঁড়িয়ে আছেন। মার পাশে ছোট ফুপু, তাদের পিছনে রহিমার মা। রহিমার মার কোলে মৃদুলা। মৃদুলা ঘুমোচ্ছে। টুকুন ফুপাতে ফুপাতে বলল, এতদিন যা বলেছি সব বানিয়ে বানিয়ে বলেছি বাবা, আর কোনোদিন বানিয়ে বানিয়ে কিছু বলবো না। রশিদ সাহেব অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকালেন।
মুনা তাকালো অপলার দিকে। টুকুন ছোট ফুপুর দিকে তাকিয়ে বলল, ছোট ফুপু, আসলে আমি তোমাকে মাথা মোটা বলেছি, আর কোনোদিন বলবো না। টুকুন শব্দ করে কাঁদতে লাগলো। অপলা এসে টুকুনকে কোলে নিল। অপলার নিজের চোখেও পানি এসে গেছে। সেই ইতস্তত করে বলল, টুকুন, হয়তো তোর কথাই ঠিক, হয়তো জোঙের বাচ্চা বলে একটা কিছু আছে যে কাগজ খায়, হয়তো আমরাই ভুল করেছি। টুকুন বলল, তোমরা কোনো ভুল করনি, সব আমার বানানো। তারা সবাই শোবার ঘরে ঢুকল। রশিদ সাহেব দেখলেন লেখার টেবিলে তার লেখা ঠিকঠাক আছে, আলমিরার বইও সব ঠিকঠাক আছে, দেয়ালের ছবিও ফিরে এসেছে। শুধু একটা ছবি উল্টো হয়ে গেছে, মাথাটা নিচের দিকে। রশিদ সাহেব দীর্ঘ সময় উল্টো হয়ে যাওয়া ছবিটির দিকে তাকিয়ে থেকে বললেন, অনেক দিন ধরে আমরা কোথাও বেড়াতে যাই না, বলতে গেলে ঘরের মধ্যে বন্দি। মনে হচ্ছে এই জন্যেই আমাদের সবার মাথা খানিকটা জট পাকিয়ে গেছে। দল বেঁধে সবাই সমুদ্রের কাছে গেলে কেমন হয়? টুকুন বলল, খুব ভালো হয় বাবা। টুকুনরা খুব আনন্দ করে সমুদ্রের কাছ থেকে ঘুরে এলো। তারপর কতদিন কেটে গেল, তাদের বাড়িটার কত অদল বদল হলো, শুধু উল্টে যাওয়া ছবিটা সেই জায়গাতেই রইল। রশিদ সাহেব প্রায় এই ছবিটার সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকেন। ছবিটার দিকে তাকিয়ে তিনি কি ভাবেন তা কাউকে বলেন না, কেউ জানতেও চায় না। এই পৃথিবী বড়ই বিচিত্র, এই পৃথিবীর সব রহস্য জানতে চাওয়া ঠিক না। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা কিশোর উপন্যাস একই কাণ্ড। গল্পটা ছোটদের জন্য হলেও আশা করি আপনাদের শুনতেও খারাপ লাগেনি। আমার তো বেশ আনন্দ লেগেছে গল্পটা পড়তে যেয়ে। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।